আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে, তাই না? যেটি তোমাদেরকে পূরণ করতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, তাই না? তো চলো পর্যায়ক্রমে আমরা সবগুলির সমাধান একটু দেখে ফেলি। সর্বপ্রথম এখানে দেখো, তোমাদেরকে কিন্তু শূন্যস্থান দেওয়া হয়েছে। 1 নাম্বার শূন্যস্থান, শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না। শূন্যস্থানে কিন্তু মাধ্যম বসবে। 2, মানুষের কানের শ্রব্যতার সীমা 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। শূন্যস্থানে কিন্তু 20 বসবে। অবাঞ্ছিত ও বিরক্তিকর শব্দ হলো অপ্রীতিকর শব্দ বা নয়েজ। এখানে শূন্যস্থানে কিন্তু বসবে অপ্রীতিকর শব্দ বা নয়েজ। শব্দের বেগ বায়বীয় পদার্থে সবচেয়ে কম। শূন্যস্থানে বসবে সবচেয়ে কম। 5 নাম্বার, 20,000 চার্জের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি শব্দ বলে, তাই না? তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে শ্রুতি। আচ্ছা, এরপরে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে, তাই না? 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি? উত্তরটি দেখো, নিচে শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য দেওয়া হলো। এখানে শ্রাব্য শব্দ এবং অশ্রাব্য শব্দ। এক, যে শব্দ আমরা শুনতে পাই তাই শ্রাব্য শব্দ। এপাশে অশ্রাব্য শব্দ দেখো, যে শব্দ আমরা শুনতে পাই না তাই অশ্রাব্য শব্দ। এরপর 2, শ্রাব্য শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজের মধ্যে। 2, অশ্রাব্য শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে বা 20 হার্টজ এর কম অথবা 20 হার্টজ এর 20,000 হার্টজ এর বেশি, তাই না? 20,000 হার্টজের মধ্যে, আর একটা হচ্ছে 20,000 হার্টজ এর বেশি। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? উত্তর দেখো, যে শব্দ 25 সেকেন্ডে 20টির কম কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতিপূর্ব শব্দ বলা হয়। এরকম শব্দ মানুষ শুনতে পায় না। যে শব্দ 25 সেকেন্ডে 20,000টির বেশি কম্পন সৃষ্টি করে তাকে শ্রুতি উত্তর শব্দ বলে। এরকম শব্দ মানুষ শুনতে পায় না। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নয়েজ ও সুশ্রাব্য শব্দের পার্থক্য কি? উত্তরটি দেখো, নিচে নয়েজ ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য দেওয়া হলো। নয়েজ, যেসব শব্দ শুনতে যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর তাদেরকে নয়েজ বলে। যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক তাদেরকে সুশ্রাব্য শব্দ বলে। এ ধরনের শব্দকে গোলমাল বলে। এ ধরনের শব্দকে সুরেলা শব্দ বলে। বস্তুর অনিয়মিত বা অসম কম্পনের ফলে নয়েজ উৎপন্ন হয়। 3, বস্তুর নিয়মিত বা সুষম কম্পনের ফলে সুশ্রাব্য শব্দ উৎপন্ন হয়। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই? আমাদের শ্রাব্যতার সীমা কত? উত্তরটি দেখো, সকল কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই না। শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে থাকলেই কেবল সেই শব্দ আমরা শুনতে পাই। কম্পাঙ্কের এই সীমাকে শ্রাব্যত সীমা বলে। আমাদের শ্রাব্যতের নিম্ন সীমা 20 হার্টজ এবং উচ্চ সীমা 20,000 হার্টজ। আচ্ছা, এরপর আমরা সৃজনশীল প্রশ্ন দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো, সেগুলো উত্তর আমরা একটু দেখে ফেলি। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? উত্তরটা হবে খ নাম্বার, কঠিন মাধ্যমে। নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো, 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। তার মানে অনুচ্ছেদটি পড়ে 2 এবং 3 নাম্বার এমসিকিউর অ্যান্সার দিতে হবে তোমাদেরকে। বলা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে প্রচণ্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় মাঠের দূর প্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলে উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল। এখান থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে 2 নাম্বার, চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে কি কি করতে হবে? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 2 ও 3, অর্থাৎ পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে। 3, শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ হতে হবে। 3 নাম্বার, উভয় ঘটনা একই সাথে সংঘটিত হয়ে থাকলে কোনটি সর্বশেষ পর্যবেক্ষণ করা যাবে? উত্তরটি হবে গ নাম্বার, বিস্ফোরণের শব্দ। 4 নম্বরে বলা হচ্ছে ভিতরের বাতাস কম্পনের ফলে সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্র? উত্তরটি হবে ঘ নাম্বার, বাঁশি। এরপর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি, চলো। তো উদ্দীপকে দেখো শব্দের বেগ, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি
এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তাই না? আর এখানে একটা বোমা ফুটেছে, এখানে সমুদ্রের ভিতরে ডুবুরি আছে, তাই না? চিত্রটি হচ্ছে এরকম এখানে। তো এখানে শব্দের বেগ 300 মিটার পার সেকেন্ড বায়ুতে, সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার সেকেন্ড। তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে আছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি এখান থেকে তোমাদের উদ্দীপকটি। আর এখান থেকে গ ঘ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে, তাই না? চলো আমরা ক খ গ ঘ প্রশ্নজাতির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে শব্দ কি? যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই কি শব্দ, তাই না? খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ির চলার শব্দ শোনা যায় কেন? উত্তরটি দেখো, আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। আবার বিভিন্ন মাধ্যমে শব্দের বেগও বিভিন্ন। যেমন শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়ু মাধ্যমে। রেলপাত লোহার তৈরি, অর্থাৎ রেলপাত একটি কঠিন মাধ্যম। সুতরাং রেলপাতের মধ্য দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করে। তাই রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ রেলপাতার মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌঁছায় বলে ওই শব্দ শোনা যায়। গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পারবে? উদ্দীপকে তোমরা দেখছিলে, তাই না, যে এই যেখানে বোমা ফুটেছে এবং এই যে তীরে লোকটি দাঁড়িয়ে আছে, তাই না? তো এখানে বোমা ফাটার কতক্ষণ পর এই লোকটি শব্দ শুনতে পারবে এটি তোমাদেরকে বের করতে বলছে। এটা একটা গাণিতিক হিসাব, তাই না? তো দেখো এখানে দেওয়া আছে যে উদ্দীপকে উল্লেখিত বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। শব্দ শোনার সময় কত এটা আমাদেরকে বের করতে হবে। তো বোমা ফাটার স্থান ও তীরে অবস্থিত লোকটির দূরত্ব 3300 মিটার, তাই না, দূরত্ব। তো আমরা জানি শব্দের বেগ সমান সমান দ্রুত ভাগ সময়। তুমি যদি শব্দের বেগ বের করতে চাও, দ্রুত আর সময় দিয়ে যদি ভাগ করে ফেলো তাহলে কিন্তু শব্দের বেগ বের করতে পারবে। আচ্ছা, বা সময় সমান সমান দ্রুত ভাগ শব্দের বেগ। আর যদি সময় বের করতে চাও তাহলে দ্রুত দিয়ে শব্দের বেগকে কিন্তু তোমাকে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে ব্যাপারটা কি ঘটলো, এই যে সময়টা এখানে যে ছিল দেখো দ্রুত ভাগ সময়, এই সময়টা যদি আমরা বের করতে চাই তাহলে এই সময়টা কিন্তু আমরা এই বাম পাশে পার করে দেবো, তাই না? আর বেগটাকে এ পাশে আমরা ভাগ করে দেবো। বেগটা এপাশে গুণ অবস্থায় আসছে, এ পাশে যখন পার হয়ে আসলো তখন সে ভাগ হয়ে গেল দ্রুতর সাথে, তাই না, শব্দের বেগ। এখন আমরা মানগুলি যদি বসিয়ে দিই, দ্রুতর মান কত ছিল 3300 মিটার এবং শব্দের বেগ ছিল 330 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ভাগ করে ফেলি আমরা 10 সেকেন্ড পেয়ে যাব। তো অতএব বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি 10 সেকেন্ড পর শব্দ শুনবে। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে বোমা ফাটার পর শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এটাও কিন্তু আমাদেরকে গাণিতিকভাবে লিখে ফেলতে হবে। তো দেখো উদ্দীপক অনুযায়ী ডুবুরি বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে অবস্থিত। সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড ছিল। শব্দ শোনার সময় কত এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি এখানেও একই কথা, গ নম্বরের মতোই কিন্তু, তাই না, যে শব্দের বেগ দ্রুত ভাগ সময়। এখানে যদি আমরা সময় বের করতে হবে তাহলে সময়টাকে আমরা বাম পাশে পার করে এই শব্দের বেগটাকে আমরা দূরত্বের সাথে এখানে ভাগ করে দেবো, তাই না? তো এরপর মান যদি বসাই দিই আমরা, যেখানে দূরত্ব কত 3300 মিটার, শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড, এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই 2.2 সেকেন্ড পাবো, তাই না? তো এখানে দেখো যে গ হতে পাই তীরে অবস্থিত লোকটি বোমা ফাটা শব্দ 10 সেকেন্ড পর পাই। অতএব ডুবুরি ও লোকটি একই সময় বোমা ফাটা শব্দ শুনতে পাবে না, ডুবুরি আগে শুনতে পাবে। আচ্ছা, এরপর দেখো 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে আমরা একটু উদ্দীপকটা পড়ে ফেলি, চলো। তো দেখো উদ্দীপকে আমাদের বলা হচ্ছে যে এতদিন যাবৎ তপনের বাসা থেকে স্কুলের ঘণ্টা ধ্বনির শব্দ শোনা যেত না। সম্প্রতি ঘণ্টাটির ওজন ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে, ফলে এখন সে বাসা থেকে ঘণ্টা ধ্বনির শব্দ শুনতে পারে। এখান থেকে গ খ প্রশ্নের উত্তর করতে হবে। আমরা ক খ গ ঘ 4টি প্রশ্নের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সুশ্রাব্য শব্দ কি? যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক সে শব্দের সুশ্রাব্য শব্দ। বাঁশের বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন আসবে? উত্তরটি দেখো, শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোনো সুর চড়া ও কোনো সুর মোটা বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে। শব্দের তীক্ষ্ণতা শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পাঙ্ক ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা কমে এবং দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। কাজে বাঁশের বাঁশির দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো। উত্তর দেখো,
আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে, তাই আমরা বলতে পারি তপনের স্কুলের ঘন্টার আঘাত করলে সেই ঘন্টার কম্পনের সৃষ্টি হয় যা শব্দ উৎপন্ন করে। এই শব্দ বায়ু মাধ্যমে সঞ্চালিত হয়ে তপনের কানে পৌঁছায়। প্রথমে কম্পনশীল ঘণ্টাটি এর চারপাশে বায়ুর কণাগুলো কম্পিত করে। বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে দেয়। পর্যায়ক্রমে এভাবে শব্দ তরঙ্গ বা ঢেউয়ের মতো ঘণ্টা থেকে তপনের কানে পৌঁছায়। ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে ঘণ্টার কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘণ্টার শব্দ শুনতে পাই, উপযুক্ত কারণ সহ বিশ্লেষণ করো। উত্তর দেখো, ঘণ্টার পুরুত্ব ও আকৃতি পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘণ্টার শব্দ শুনতে পাই। এর বিশ্লেষণটা দেখো। আমরা জানি কোনো শব্দ কতদূর পর্যন্ত শোনা যাবে তা শব্দের তীব্রতার উপর নির্ভর করে। শব্দের তীব্রতা যত বেশি হবে শব্দ তত জোরালোভাবে এবং অনেক দূর পর্যন্ত শোনা যাবে। আবার শব্দের তীব্রতা কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন মাধ্যমের ঘনত্ব, উৎসের বিস্তার, উৎসের কম্পাঙ্ক, মাধ্যমের গতি, উৎসের আকার প্রভৃতি। যেটি তপনের স্কুলের ঘণ্টার আকার পরিবর্তন করা হয়েছে, সেটি আমরা বলতে পারি ঘণ্টাটির আকার বড় এবং পাতলা করা হয়েছে। কারণ শব্দ সৃষ্টিকারী উৎসের আকার বড় এবং পাতলা হলে শব্দ তরঙ্গ বেশি পরিমাণে শক্তি সঞ্চালিত করে ফেলে, শব্দের তীব্রতা ও তিক্ততা বৃদ্ধি পায় এবং বহুদূর পর্যন্ত শব্দ শোনা যায়। এ কারণে তপন পূর্বে স্কুলের ঘণ্টাধ্বনি না শুনলেও এখন শুনতে পাই। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। যদি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসগুলিতে কিন্তু তোমরা এর পরের অধ্যায়গুলি থেকে অনুশীলনে যে প্রশ্নগুলো থাকবে আমরা সেগুলোর উত্তর করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।